বিসমিল্লাহির রহমানির রহিম। কর্ণফুলী আজাদ চৌধুরী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো আল্লাহর অশেষ রহমতে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চারদিকে যেভাবে করোনাকালীন পরিস্থিতি চলছে, দোয়া করে আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক, এই অবস্থা থেকে রক্ষা করুক। আমি আমি তোমাদের ক্লাস শুরু করব। বরাবরের মতোই আমার পরিচয় জানো, আমি রহিম আক্তার, প্রবাসক ফিনান্স ব্যাংকিং ও বিমা, কর্ণফুলী আজাদ চৌধুরী কলেজ। আমি এর আগে তোমাদের মনে হয় 2টা ক্লাস নিয়েছি। সেটা হচ্ছে ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিংয়ের উপর। হ্যাঁ, আজকের আমি তোমাদের চ্যাপ্টারটা শেষ করব, ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং চ্যাপ্টারটা শেষ করব। এই জন্য আমি তোমাদেরকে কিছু জ্ঞানমূলক অনুধাবন এবং সৃজনশীল প্রশ্ন দিয়েছি নমুনা হিসাবে, উদাহরণস্বরূপ যেন তোমরা এগুলা পড়তে পারো, সাজেশনও বলতে পারো। যে মানে এখানে পড়া চ্যাপ্টারটা সামারি বলো, সামারিটা চলে আসছে। আশা করি তোমরা সেগুলো খুব ভালোভাবে পড়বা। এই চ্যাপ্টারের প্রতিটা পয়েন্ট, প্রতিটা কি বলবো কথা তোমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে একদম রিলেটেড, যার কারণে এটা শুধু পরীক্ষা পাশের জন্য না, এটা তোমরা জানার জন্য পড়বা। তাহলে প্রতিটা পয়েন্ট যদি তোমরা জানার জন্য পড়ো, প্রয়োজন কাজ দিবে বা নিত্য প্রয়োজনে লাগবে, এরকম মনে করে যদি তোমরা বিষয়গুলো বুঝতে পারো, তাহলে এই কথাগুলো ভুলার মতো না। সেটা পরীক্ষায় আসলে যেটাই দেখ না কেন, তোমাদের যদি আইডিয়া থাকে সেটা তোমরা নিজেদের মতো করে লিখতে পারবা। ঠিক আছে, সেটার জন্য আজকে ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ, আজকে ক্লাসটা। যার কারণে আমি তোমাদেরকে কোনো টপিক নিয়ে শুধু আলোচনা করি নাই এই ক্লাসেই, যেহেতু অধ্যায় শেষ, সেই জন্য আমি পুরো অধ্যায়ের কিছু কোয়েশ্চেন নিয়ে, অনুধাবন, জ্ঞানমূলক, সৃজনশীল নিয়ে আমি আজকে ক্লাসটা সাজিয়েছি তোমাদের জন্য। আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা প্রতিটা কোয়েশ্চেন ব্রডলি পড়বা, বড় করে পড়বা, জানার জন্য রিডিং হিসাবে পড়বা। তাহলে তোমাদের কি আর অস্বচ্ছ থাকবে না তোমাদের কাছে বিষয়গুলো। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই হেডফোন দিয়ে শুনবা। আর আমি তোমাদেরকে এটা ক্লাস হিসেবে দিয়ে দিচ্ছি। যদি তোমাদের সাজেশনটা তোমরা এখানে বুঝতে না পারো বা আমার লেকচারে বুঝতে না পারো, সমস্যা হয়, তাহলে তোমাদের মেইল আইডি দিবা আমাকে, আমি মেইলে পাঠিয়ে দিব আমার স্লাইডটা, অথবা ছবি তুলে দিব, তোমরা কমেন্টসে জানাবা। আশা করি তোমরা এই ক্লাস থেকে উপকৃত হবা। ঠিক আছে, তাহলে আমি দেখো আজকে আমার কোয়েশ্চেন কি, আমি কিছু জ্ঞানমূলক প্রশ্ন সাজিয়েছি তোমাদের জন্য, সেটা আর সাজেন হিসাবে দিলাম। এটা হচ্ছে এই দেখো, এইগুলো হচ্ছে জ্ঞানমূলক বেশ কিছু। আমি আর এরপর অনুধাবন দিয়েছি কিছু, তারপর হচ্ছে একটা সৃজনশীল দিয়েছি কিভাবে আসতে পারে। আমরা যা পড়েছি কিন্তু এখান থেকেই দিয়েছি, আমি সেটা বুঝতে পারবো তোমরা পড়লে। তাহলে দেখো, আমি জ্ঞানমূলকগুলো বলবো যে এখানে আমি যে জ্ঞানমূলকগুলো দিয়েছি সেইগুলো কিন্তু অনুধাবনের জন্য, আবার যে জ্ঞানমূলক দিয়েছি সেটা বহু নির্বাচনের জন্য, আবার ওগুলা তোমার সৃজনশীল হিসাবেও আসতে পারে। এই জন্য আমি বারবার রিকোয়েস্ট করতেছি তোমাদেরকে যে পয়েন্টগুলো দিয়েছি সেগুলো অবশ্যই কি করবা, ব্রডলি পড়বা, জানার জন্য পড়বা। তাইলে আমি এখন এক একটা কোয়েশ্চেন আমি আলোচনা করব তোমাদের সাথে। তোমরা আমার লেকচার থেকে আশা করি বুঝে নিবা, আর যদি না বুঝে, এগুলো অবশ্যই বইয়েও আছে, তাও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টসে জানাবা, আমি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তাইলে দেখো, প্রথমে হচ্ছে আমার ইলেকট্রনিক ব্যাংকিং কি, খুব মানে ইম্পর্ট্যান্ট সহজ একটা কথা। এই চ্যাপ্টারের প্রথম কথাই হচ্ছে এটা, ইলেকট্রনিক ব্যাংকিং কি। আমরা জানি যে ইলেকট্রনিক ব্যাংকিং মানে হচ্ছে ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে যখন ব্যাংকিং কার্যক্রম করা হয়, সেটাই হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং। ঠিক আছে, ইলেকট্রনিক যন্ত্রপাতি কি হতে পারে, কম্পিউটার, মোবাইল ফোন সেট এবং অন্যান্য ইলেকট্রনিক ও ইলেকট্রোমেকানিক্যাল যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে যদি ব্যাংক অতি দ্রুত, নির্ভুল এবং বিস্তৃত ব্যাংকিং সেবা গ্রাহকদেরকে প্রদান করে থাকে, সেটা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং। আমি আবার বলছি, ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন কম্পিউটার, মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ও
ইলেকট্রোমেকানিক্যাল যন্ত্রপাতি ব্যবহার করে দ্রুত, নির্ভুল ও বিস্তৃত ব্যাংকিং সেবা প্রদান করলে তাকে ইলেকট্রনিক ব্যাংকিং বলে। সোজা হিসাব তোমরা বুঝছো। এরপর হচ্ছে ডেবিট কার্ড কি? ডেবিট কার্ড হচ্ছে একটি ব্যাংক কর্তৃক সরবরাহকৃত চুম্বকীয় শক্তি সম্পন্ন সাংকেতিক পাতযুক্ত প্লাস্টিক কার্ড। এটার মাধ্যমে আমরা কি করতে পারি? এটা এটিএম বুথে ব্যবহারের মাধ্যমে অর্থ উত্তোলন করতে পারি, অর্থ স্থানান্তর ও পণ্য বা সেবা ক্রয় করার জন্য ব্যবহার করতে পারি। আমি আবার বলি, ডেবিট কার্ড হচ্ছে ব্যাংক কর্তৃক একটা ব্যাংক সরবরাহ করে চুম্বকীয় শক্তি সম্পন্ন একটা প্লাস্টিক কার্ড, যেটার মাধ্যমে ব্যাংক হতে আমরা উত্তোলন করতে পারি, অর্থ স্থানান্তর করতে পারি, পণ্য বা সেবা ক্রয় করতে পারি। এটা হচ্ছে ডেবিট কার্ড। আবার আসো ক্রেডিট কার্ড কি? এটা হচ্ছে তাও এটিএম এর মাধ্যমে আমরা অর্থ উত্তোলন ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে ধারে ক্রয় ও সেবা লাভের জন্য ব্যবহার করতে পারি। এটা এক ধরনের চুম্বকীয় শক্তি সম্পন্ন প্লাস্টিক কার্ড, যেটার মাধ্যমে ঋণ সুবিধা পাই। ধরো যে তোমার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নাই, তুমি শপিং করতে গিয়েছো, তুমি ক্রেডিট কার্ড ব্যবহার করে শপিং করেছো, এই যে তুমি এটা কি করছো? ব্যাংক থেকে ধার নিচ্ছ, ঋণ নিচ্ছ। এই জন্য এটাও ব্যাংক কর্তৃক সরবরাহকৃত একটি চুম্বকীয় শক্তি সম্পন্ন একটা প্লাস্টিক কার্ড, যেটা ব্যবহার করে আমরা অর্থ উত্তোলন করতে পারি অথবা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে ধারে পণ্য ক্রয় বিক্রয় করতে পারি। আমার যেহেতু সময় কম, অনেকগুলো প্রশ্ন, আমি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এই জন্য আমি একটু স্পিডে যাচ্ছি, তোমরা বুঝে নিবা, বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে এটিএম কি? এটিএম হচ্ছে ব্যাংকের কোনো এক কোনায় বা ব্যাংকের সন্নিহিত স্থানে বা কোনো বাণিজ্যিক কেন্দ্রে ব্যাংক স্থাপিত করে যে স্বয়ংক্রিয় যন্ত্র, যেটা ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ব্যবহারের অথবা অর্থ উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে। আমি আবার বলি, এটিএম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন, অর্থাৎ স্বয়ংক্রিয় একটি যন্ত্র, যেটা ব্যাংকের একটি নির্দিষ্ট স্থানে বা কোণে বা বাণিজ্যিক প্রাণকেন্দ্রে কি করা হয়? স্থাপন করা হয়, যেটার সাহায্যে অর্থ উত্তোলন এবং অন্য হিসাবে অর্থ স্থানান্তর করা যায়। আমি আবার বলি, এটিএম কার্ড হচ্ছে অটোমেটেড টেলার মেশিন, হচ্ছে স্বয়ংক্রিয় যন্ত্র, যেটা ব্যাংক কর্তৃক একটা নির্দিষ্ট স্থানে বা ব্যাংকের সন্নিহিত জায়গায় বা বাণিজ্যিক প্রাণকেন্দ্রে স্থাপন করা হয় অর্থ উত্তোলনের জন্য অথবা এক স্থান থেকে অন্য স্থানে অর্থ স্থানান্তরের জন্য। ঠিক আছে? তাহলে আমার কি গেল? ইলেকট্রনিক ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম গেল। এখন দেখো অনলাইন ব্যাংকিং কি? অনলাইন ব্যাংকিং হচ্ছে, খেয়াল করো, কেন্দ্রীয় কম্পিউটার প্রযুক্তি নির্ভর নেটওয়ার্ক ব্যবস্থা মাধ্যমে ব্যাংক শাখাসমূহ একাধিক ব্যাংকের মধ্যে ব্যাংকিং কার্য সম্পাদন স্থাপন করে। আমি আবার বলি, একটা কম্পিউটার থাকবে, যেটাকে সেন্টার কম্পিউটার বলে, কেন্দ্রীয় কম্পিউটার। এটাতে নেটওয়ার্ক স্থাপন করা হবে যেন অন্য শাখা বা অন্য ব্যাংকের সাথে লেনদেন করতে পারে। সিম্পল, সেখানে তুমি গিয়ে খুব সহজে অন্য শাখার অর্থ উত্তোলন ও জমা করতে পারবে। সহজ হিসাব, এখন বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংক হচ্ছে অনলাইন ব্যাংকিং। সেটা কেমন? ম্যাক্সিমাম ব্যাংক অনলাইন ব্যাংকিং, সরকারি বলো বেসরকারি বলো, সেটা কেমন? যে ধরো তোমার একটা অ্যাকাউন্ট আছে সোনালী ব্যাংকে বা জনতা ব্যাংকে, হ্যাঁ, জনতা ব্যাংকে অ্যাকাউন্ট হচ্ছে তোমার, ধরো যে তোমার অ্যাকাউন্ট হচ্ছে পটিয়া, বাট তুমি এটা কোথায় গিয়ে, তুমি শহরের কোনো একটা ব্রাঞ্চে গিয়ে তোমার চেকটা যদি দাও, প্লেস করো, তাহলে তুমি কি করতে পারবা? টাকা উত্তোলন করতে পারবা। বুঝতে পারছো? এইটাই হচ্ছে অনলাইন, মানে হচ্ছে একটা কেন্দ্রীয় কম্পিউটার প্রযুক্তির নেটওয়ার্ক ব্যবস্থা, যেটার মাধ্যমে শাখাসমূহ অথবা একাধিক ব্যাংকের মধ্যে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করে এক শাখার গ্রাহক সহজে অন্য শাখায় গিয়ে স্বল্প খরচে অল্প সময়ে অর্থ জমা উত্তোলন করতে পারে। এটাই হচ্ছে অনলাইন ব্যাংকিং। বুঝাইতে পারছি কথা? তারপর হচ্ছে মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং হচ্ছে, মোবাইল মানে বুঝছো যেখানে তারবিহীন টেকনোলজি, এটা তারবিহীন টেলিকমিউনিকেশন ব্যবস্থা, মোবাইল হ্যান্ডসেট ব্যবহারের মাধ্যমে ব্যাংকের সাথে যোগাযোগ করে তার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, তথ্য প্রদান, লেনদেন করা হয়, সেটাই হচ্ছে মোবাইল ব্যাংকিং। এটা হচ্ছে হোম ব্যাংকিং। হোম ব্যাংকিং হচ্ছে গ্রাহকের নিজস্ব অবস্থানে রেখে নিজস্ব কম্পিউটার সংযুক্ত ইন্টারনেট সার্ভিসের মাধ্যমে, মানে গ্রাহক হচ্ছে তার নিজস্ব অবস্থানে থাকবে এবং নিজস্ব কম্পিউটার স্থাপন করবে, সেটার মাধ্যমে অর্থ জমা দান করা যাবে, উত্তোলন করা যাবে। তারপর হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান হতে কেনাকাটা করা যাবে। SMS ব্যাংকিং দেখো, SMS মানে তোমরা বুঝো, SMS শর্ট মেসেজ
মোবাইলে কি করা যাবে, ক্ষুদা বার্তা পাঠিয়ে এক স্থান থেকে অন্য স্থানে মোবাইলে একটা ছোট বার্তা ক্ষুদা বার্তা পাঠিয়ে ব্যাংক থেকে তথ্য জানা, তথ্য প্রদান, ফান্ড ট্রান্সফার করা যায়। সেটাই হচ্ছে SMS ব্যাংকিং। অর্থাৎ মোবাইল ব্যাংকিং এখন হয়েছে, মোবাইলের আগে SMS ব্যাংকিং ছিল। আমার নেক্সট কোয়েশ্চেন দেখো, সেটা হচ্ছে পজ কি। তোমরা দেখবা কোন একটা দোকানে গেলে সেখানে কি একটা মেশিন আছে, আমরা পজ বলি, অথবা আমরা বলি কি ভাই কার্ড অ্যাকসেপ্ট করেন। এই কার্ড যেটা ইউজ করি সেটা হচ্ছে পজ। পজ হচ্ছে পজের মানে অ্যাব্রিভিয়েশন হচ্ছে পয়েন্ট অফ সেল সার্ভিস। এটা হচ্ছে কি ব্যাংকের দ্বারা কোনো বাণিজ্যিক কেন্দ্রে অথবা কোনো একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে ইলেকট্রনিক অর্থ স্থানান্তর ব্যবস্থা স্থাপিত ইলেকট্রনিক অর্থ স্থানান্তর ব্যবস্থা। এটার মাধ্যমে গ্রাহক বাণিজ্যিক কেন্দ্রে যে কোনো দোকানে কেনাকাটা করে পসে এসে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবে। এটা সহজ হিসাব। ব্যাংক দ্বারা সরবরাহিত, অর্থাৎ ব্যাংক থেকে নিবে কোন একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান অথবা কোন একটা দোকান ব্যাংক থেকে নিবে, শর্ত স্বরূপ নিবে, একটা কমিশন ব্যাংকে দেয়, তারা ব্যাংক থেকে নেয় এবং ওখানে ব্যাংক থেকে নিয়ে একটা দোকানে রাখা হয় এবং দোকানে বা বাণিজ্যিক কেন্দ্রে ওইখানে কাস্টমাররা পণ্য ক্রয় বিক্রয় করে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ প্রদান করে থাকে, ক্রয়কৃত মূল্য প্রদান করে থাকে। এটাই হচ্ছে পজ। ঠিক আছে, বুঝতে পেরেছ? ই পজও হচ্ছে সেম, ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল। ওয়ান স্টপ সার্ভিস হচ্ছে কি, ওয়ান স্টপ সার্ভিসটা দেখো যেখানে একজন কাস্টমার বা একজন ব্যক্তি একজন ব্যাংক কর্মকর্তার কাছে গিয়ে তার প্রয়োজনীয় সব সার্ভিস গ্রহণ করবে। আমি আবার বলছি, ওয়ান স্টপ সার্ভিস হচ্ছে যেখানে একজন ব্যাংক কর্মকর্তার কাছে গিয়ে কোনো ব্যক্তি তার প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পাদন করতে পারবে, সেটা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। এবার হচ্ছে ফিশিং কি। ফিশিং যারা ফিশিং হচ্ছে গ্রাহকের কম্পিউটার এবং মোবাইলে ভুয়া ইমেল বা টেক্সট মেসেজ পাঠিয়ে অপরাধীরা কি করে থাকে, তাদের তথ্য চুরির চেষ্টা করে থাকে। কম্পিউটার বা মোবাইলে ভুয়া ইমেল পাঠাবে। ধরো তোমার একটা মেইল আসছে, তোমার মেইলে বললো যে আপনি এটা ক্লিক করেন তাহলে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন বা আপনি এত টাকা জয়ী হয়েছেন বা এরকম। ওখানে যেটা তোমার জন্য যে ওয়েবসাইটটা যে তোমার জন্য সিকিউর না, সেখানে যদি তুমি ক্লিক করে থাকো তাহলে তোমার কি তথ্য তারা চুরি করে ফেলবে। ঠিক আছে, এটাই যে গ্রাহকের কম্পিউটার বা মোবাইলে ভুয়া ইমেল বা টেক্সট মেসেজ পাঠানোর মাধ্যমে তোমার তথ্যগুলো সে জানতে চাইবে, এটাই হচ্ছে ফিশিং। ঠিক আছে, ওয়ার ট্রান্সফার কি। ওয়ার ট্রান্সফার হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় যখন কোনো আর্থিক প্রতিষ্ঠান টেলিযোগাযোগের মাধ্যমে অর্থ স্থানান্তর করবে। আমি আবার বলি, ওয়ার ট্রান্সফার ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় যখন কোনো একটি আর্থিক প্রতিষ্ঠান টেলিযোগাযোগের মাধ্যমে অর্থ এক স্থানান্তর থেকে অন্য স্থানে নিয়ে যাবে, সেটা হচ্ছে ওয়ার ট্রান্সফার। তারপর হচ্ছে স্পাইওয়ার কি। স্পাইওয়ার হচ্ছে এটি গোপন সফটওয়্যার। খুবই ইম্পর্ট্যান্ট এই কথাগুলা, এগুলো তোমার অনুধাবনও আসবে, অনুধাবনে বড় করে আসতে পারে, আবার এদিকে তোমার বহু নির্বাচনী কোয়েশ্চেনও পাবা। স্পাইওয়ার হচ্ছে একটা গোপন সফটওয়্যার যা অপরাধীরা কোনো গ্রাহকের কম্পিউটারে বা মোবাইলে ঢুকিয়ে দেওয়া হলে তার সংরক্ষিত তথ্য অপরাধীকে পাচার করে। মানে এটা হচ্ছে একটা সফটওয়্যার স্পাইওয়ার। স্পাই তো গোয়েন্দা, তোমরা বুঝতেছো। স্পাইওয়ার হচ্ছে একটা সফটওয়্যার যেখানে কোনো অপরাধীরা আর কি তথ্য চুরি করার চেষ্টায় থাকে, তখন যদি কোনো ব্যক্তির মেইলে বা মোবাইলে এই সফটওয়্যারটা ঢুকিয়ে দেয় তাহলে ওই ব্যক্তির তথ্যগুলা কি অপরাধীকে বা যে তথ্য চুরি করার চেষ্টা করছিল তার কাছে পাচার করে। এটাই হচ্ছে কথা। তারপর হচ্ছে সুইফট কি, খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড সুইফট কি। দেখো এটা হচ্ছে আন্তর্দেশীয় আন্তঃব্যাংকিং দেনাপানা নিষ্পত্তির লক্ষ্যে একটা গঠিত সংস্থা। এর উদ্দেশ্য হলো যে ব্যাংকগুলো নিয়ে বা সদস্যগুলো নিয়ে গঠিত হয়েছিল ইলেকট্রনিক যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন সহজ করা, দ্রুত করা, নির্ভুলভাবে সম্পাদন করা। দেখো সুইফটের পূর্ণরূপটা এটা সবসময় আসে, সামনেও আসবে। এটা আমি কিন্তু এক লাইনে শেষ করে দিচ্ছি তোমাদেরকে, এটা এক লাইনে শেষ করার কথা না, এটা অনেক ব্রডলি আছে, এটা সম্পর্কে একটু জানবা। তোমাদের যে পরীক্ষা পাশের জন্য পড়বা, এই কোয়েশনটা পড়লেই তোমাদের শেষ তা না, কিন্তু
এগুলা এগুলা ভাইবা ফেস করবা, ইনশাল্লাহ তোমরা এক সময় বিসিএস ক্যাডার হবা, পড়াশোনা করবা, তখনও কিন্তু এই পয়েন্টগুলো লাগবে। সুতরাং এখন থেকে যদি একটু জেনে যাও তখন আর সমস্যা হবে না আশা করি। তাহলে দেখো, সুইফটের পূর্ণরূপ হচ্ছে দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড, দ্য সোসাইটি একটা সংস্থা, ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক বিশ্ব আন্তঃব্যাংকের জন্য ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন, অর্থাৎ এটা হচ্ছে আন্তদেশীয় আন্তঃব্যাংকিং দানাপানার জন্য একটি গঠিত সংস্থা। এই সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাংকগুলো যে সদস্য আছে, মানে যারা এই সংস্থাটা করেছে, সদস্য অন্তর্ভুক্ত সদস্যগুলা যেন ইলেকট্রনিক যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনটা সহজ করতে পারে, দ্রুত করতে পারে, নির্ভুলভাবে করতে পারে। এটাই হচ্ছে তার উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে দেখো এর হচ্ছে এমআইসিআর চেক কি। এমআইসিআর চেক হলো ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিডার। এটার সাহায্যে বিভিন্ন লেনদেন ক্লিয়ার সব করা যায়। ঠিক আছে, কোনো ব্যক্তির নামে এটা আসে। তারপর হচ্ছে কি স্মার্ট কার্ড কি। স্মার্ট কার্ড আর এটিএম কার্ড অনেকটা কি, এটা না বললেও হবে, তোমরা পড়ে নিও যেহেতু সময় কম। তারপর রেডি ক্যাশ কি। রেডি ক্যাশ হচ্ছে যেখান থেকে টাকা তোলার কি মানে সহজে টাকা ক্যাশ করা যায়, তোলা যায়, এটা হচ্ছে রেডি ক্যাশ। ঠিক আছে, মানে হচ্ছে কার্ড ব্যবহার করে যখন গ্রাহক ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করে, এটা হচ্ছে রেডি ক্যাশ। তারপর হচ্ছে স্বয়ংক্রিয় নিকাশ ঘর সেবা কি, খুবই ইম্পর্টেন্ট এটা। স্বয়ংক্রিয় নিকাশ ঘর হচ্ছে একটি সমন্বিত ইলেকট্রনিক সেবা পদ্ধতি যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিশোধগুলি ইলেকট্রনিক উপায়ে বিনিময় সম্পন্ন হয়। স্বয়ংক্রিয় নিকাশ ঘর এটাকে ক্লিয়ারিং বলে। ঠিক আছে, অটোমেটেড ক্লিয়ারিং হাউস বলে এটাকে, যেখানে সমন্বিত ইলেকট্রনিক সেবার মাধ্যমে প্রতিষ্ঠানের যে বিল পেড করা হয় সেগুলো সমন্বয় করা হয়, বিনিময় নিষ্পত্তি করা হয়। ঠিক আছে, তাহলে দেখো টেলিফোন ব্যাংকিং বলছি, পিনের অর্থ হচ্ছে কি। এরপরে হচ্ছে দেখো পিন পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। তারপর হচ্ছে ইএফটি হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম। আধুনিক ব্যাংকিং কি, সনাতন ব্যাংকিং কি, এটা তোমরা পড়েছো। এতে অভ্যন্তরীণ ইলেকট্রনিক ব্যাংকিং এগুলো পড়ে নিবা, সেবা কাউন্টার ইলেকট্রনিক ব্যাংকিং। তারপর হচ্ছে দেখো সময় শর্ট অনুধাবনগুলা। এখানে আমি যে এর আগে জ্ঞানমূলকগুলা তোমাদের সামনে আলোচনা করেছি, এগুলো কিন্তু এক একটা বড় কোয়েশ্চেন। যেমন স্বয়ংক্রিয় নিকাশ ঘর, এটা অনেক বড় করে লিখতে হবে। আধুনিক ব্যাংকিং, এই অভ্যন্তরীণ ইলেকট্রনিক ব্যাংকিং, এগুলো সবগুলো ব্রডলি পড়বা। এই জন্য আমি এখানে কি আবার নতুন করে আমি এগুলো তুলে আনি নাই। ঠিক আছে, তাহলে দেখো এগুলো তো শেষ। অনুধাবনগুলো দেখো, ডেবিট কার্ড অপেক্ষা ক্রেডিট কার্ড উত্তম কেন, ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ডেবিট কার্ড অপেক্ষা ক্রেডিট কার্ড অবশ্যই উত্তম। কেন উত্তম সেটা আমি আগে বলি। ডেবিট কার্ডের কাজ ক্রেডিট কার্ডের কাছে যদিও একটু আগে বলেছি। ডেবিট কার্ড হচ্ছে তোমার কাছে তোমার অ্যাকাউন্টে টাকা আছে, যে পরিমাণ টাকা আছে ওই পরিমাণ টাকা তুমি এটিএম বুথে গিয়ে উত্তোলন করতে পারবা, অথবা কাউকে স্থানান্তর করতে পারবা, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবা, এতটুকুই। ঠিক আছে, এটা এতটুকু লেনদেন করতে পারবা। কিন্তু ক্রেডিট কার্ডের কাজ হচ্ছে তোমার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত টাকা নাও থেকে থাকে তাহলে তুমি কি করতে পারবা, কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে গিয়ে পণ্য কেনাকাটা করতে পারবা, অর্থাৎ তাদের কাছ থেকে ঋণ নিতে পারবা। সহজ কথা হচ্ছে তোমার প্রয়োজনের অতিরিক্ত তোমার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকা সত্ত্বেও ক্রেডিট কার্ড ব্যবহার করে তোমার কোনো প্রতিষ্ঠান বা দোকান থেকে প্রয়োজনীয় কেনাকাটা করতে পারবা, সেটার মূল্য পরিশোধ করতে পারবা ক্রেডিট কার্ডের মাধ্যমে ধারে। এটা এক সময় তুমি গিয়ে কোনো % সহ ব্যাংকে পরিশোধ করবা। এই জন্য ক্রেডিট কার্ড উত্তম। আমি আবার বলি, ডেবিট কার্ডের ব্যবহারকারী ব্যাংকে তার গচ্ছিত অর্থ ব্যাংকে যেটা আছে সেটাই শুধু খরচ করতে পারবে, কিন্তু ক্রেডিট কার্ডের ব্যবহারকারীরা ব্যাংকে জমা না থাকলেও এর থেকে বেশি অর্থ খরচ করতে পারবে, ঋণ হিসেবে ব্যাংক থেকে নিবে। ঠিক আছে, অর্থাৎ ডেবিট কার্ডে ঋণ সুবিধা নাই, ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা আছে, সহজ একটা কথা। ঠিক আছে, তোমরা আশা করি আরো পড়ে নিবা। এমআইসিআর চেক কিভাবে জালিয়াতি রোধে সহায়তা করে দেখো। এমআইসিআর চেক মানে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। এর আগে এমআইসিআর চেকের অর্থটা বলছিলাম। এটা হচ্ছে একটি চুম্বকীয় কালির লিখন পাঠোদ্ধারে সক্ষম চেক। এটা একটা কি চুম্বকীয় কালির মাধ্যমে লেখা। এখানে বিশেষ 3টি জিনিস থাকবে যেটাতে তোমার জালিয়াতি রোধ করবে। একটা হচ্ছে চেক নাম্বার থাকবে, অবশ্যই হিসাব নাম্বার থাকবে, ব্যাংক শাখার কোড থাকবে, তুমি কোন শাখা থেকে নিয়েছো চেকটা,
আমি আবার বলছি চেক নাম্বার, হিসাব নাম্বার, মানে চেক নাম্বার থাকবে, অ্যাকাউন্ট নাম্বার থাকবে এবং তুমি যে শাখায় নিয়েছো এই শাখার নাম থাকবে। তাহলে এই 3টি নাম্বার কম্পিউটার পড়বে এবং যাচাই করতে সক্ষম হবে কি এই চেকটা তোমার কিনা। তাহলে এই চেক সহজে চেক ব্যবহারকারীর সঠিক ব্যাংক শাখার সঠিক হিসাবদারি কিনা তা দ্রুত, সহজে এবং নির্ভুলভাবে চিনতে পারে। তাই এটাতে জালিয়াতির সুযোগ নাই। এখানে 3টে জিনিস থাকবে, একটা হচ্ছে তোমার চেক নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, আর একটা হচ্ছে শাখার নাম। এই 3টে জিনিস খুব সহজে কম্পিউটারে দিলেই তো সাথে সাথে তোমার নাম, ঠিকানা সব চলে আসবে। এই 3টে জিনিসে কোনো একটা হিসাবদারির শাখা কিনা, নির্দিষ্ট শাখার নির্দিষ্ট হিসাবদারি কিনা সেটা যাচাই করতে সক্ষম হয় দেখি সেখানে জালিয়াতির সুযোগটা কম। তাহলে প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থা কোনটি? এই পুরো চ্যাপ্টারে যা পড়েছি ওটার মেইন কথা হচ্ছে এটাই, প্রযুক্তি নির্ভর অনেক কিছু বাদ দিয়ে প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থা কোনটি? প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থা তোমরা বুঝতে পারতেছো, সেটা হচ্ছে আধুনিক ব্যাংকিং ব্যবস্থা বা ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থাই হচ্ছে প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থা। ঠিক আছে, দেখো প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থা কোনটি বলছি। প্রযুক্তি নির্ভর ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা। এটার মাধ্যমে আগের মতো কি প্রয়োজন হয় না, শ্রমিকের কায়িক পরিশ্রম বা হাতে লেখার কোনো প্রয়োজন হয় না। এটা হচ্ছে শুধুমাত্র ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় এটাতে, যার কারণে দ্রুত এবং নির্ভুল ব্যাংকিং ব্যবস্থা সম্ভব হয়েছে। এটার মাধ্যমে খুব সহজে জমা দেওয়া যায় টাকা এবং কি উত্তোলন করা যায়, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়, তথ্য সংরক্ষণ করা যায়, সবকিছু। ঠিক আছে, ই ব্যাংকিং জগতে কাগজি মুদ্রার ব্যবহার হ্রাস পাওয়ার কারণ কি? কারণ ই ব্যাংকিং জগতে, ইলেকট্রনিক ব্যাংকিং জগতে যেহেতু ইলেকট্রনিক যন্ত্রপাতি, মোবাইল, কম্পিউটার, ইলেকট্রোমেকানিক্যাল যন্ত্রপাতি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আগের মতো কাগজে হাতে লিখে বা রেকর্ড করার প্রয়োজন হয় না। সেই জন্য কি করা হয়, সেই জন্য কাগজের বা কাগজি মুদ্রার হ্রাস পেয়েছে। ঠিক আছে, তাহলে দ্রুত, নির্ভেজাল ও দ্রুততম সেবার জন্য আধুনিক ব্যাংকিং অদ্বিতীয়। এটা আমি একটু আগে বলছি। প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থা কোনটি সেখানে কথাটা বলছি। প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং। তাইলে নির্ভেজাল ও দ্রুততম সেবার জন্য অবশ্যই আধুনিক ব্যাংকিং অদ্বিতীয়, কারণ মেকানিক্যাল বা ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করার মাধ্যমে সেখানে খুব দ্রুত এবং নির্ভেজাল সার্ভিস দেওয়া সম্ভব হয়। কারণ এখানে শ্রমিকের আগের মতো কায়িক শ্রম, নথি লিখার বা বিভিন্ন লেখালেখির প্রয়োজন হয় না। এক স্থান থেকে অন্য স্থানে টাকা, অর্থ সহজ স্থানান্তরিত করা হয়, তথ্য সংরক্ষণ করা হয় এবং কি করা হয়, তথ্য গোপন রাখারও সুযোগ আছে। তাহলে এই জন্য কি নির্ভেজাল ও দ্রুত সেবা। তারপর দেখো এটিএম কিভাবে ক্যাশিয়ারের বিকল্প হিসাবে কাজ করে। ক্যাশিয়ারের অবশ্যই বিকল্প হিসাবে কাজ করে, এটা হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। টেলারও তো হচ্ছে এখানে বুঝতে পারছো ক্যাশিয়ার। অটোমেটেড টেলার মেশিন হচ্ছে একটা যন্ত্র, ব্যাংকের একটা নির্দিষ্ট স্থানে বা বাণিজ্যিক প্রাণকেন্দ্রে বসানো হয়, যেখান থেকে কোনো ব্যক্তির সহায়তা ছাড়াই নিজেরা গ্রাহক বা হিসাবদারি এটিএম কার্ড ব্যবহার করার মাধ্যমে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহার করার মাধ্যমে এটিএম বুথের সাহায্যে নিজের লেনদেন নিজে সম্পন্ন করে থাকে। ঠিক আছে, যে সেখানে কোনো ব্যক্তি বা ক্যাশিয়ারের প্রয়োজন হয় না। সেটাই বলছি যে এটা ক্যাশিয়ারের বিকল্প হিসাবে কাজ করে। কোন এটিএম কার্ডে ঋণ সুবিধা পাওয়া যায়? অবশ্যই ক্রেডিট কার্ড একটা এটিএম কার্ড, ডেবিট কার্ড একটা এটিএম কার্ড। এখানে অবশ্য আমি এর আগেও বলেছি কোন কার্ডে সুবিধা পাওয়া যায়। ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা পাওয়া যায়, ডেবিট কার্ডে পাওয়া যায় না। এটাই অনলাইন ব্যাংকিং গ্রাহক সেবা নিশ্চিতকরণে কতটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। অনলাইন ব্যাংকিং অবশ্যই গ্রাহক সেবা নিশ্চিত করে এবং সেটা গ্রাহক সন্তুষ্টিও প্রকাশ করে সেটাতে। যেমন আমার শাখা হচ্ছে পটি। আমি এর আগে বলেছি আমি শহরের আন্দরকিল্লা থেকে লেনদেন করলাম, যেহেতু আমার ব্যাংকিংটা, আমার অ্যাকাউন্টটা অনলাইন করা আছে। তাহলে আমাকে আর পটিয়ে যেতে হচ্ছে না, আমার টাকা সেভ, আমার সময় সেভ, আমাকে ওখানে গিয়ে টাকা আনতে হচ্ছে না, আমার রিস্ক এড়ানো যাচ্ছে। তাহলে অনলাইন ব্যাংকিং কি গ্রাহক সেবা নিশ্চিত করছে না? এখানে অবশ্যই করছে, এটাই বলা হয়েছে। নিরাপত্তাই হলো ইলেকট্রনিক ব্যাংকিংয়ের প্রধান অন্তরায়। আগেও বলেছি ইলেকট্রনিক ব্যাংকিংয়ের মাধ্যমে তথ্য গোপন রাখা যায়, নির্ভেজাল দ্রুত সার্ভিস দেওয়া যায়। ঠিক আছে, তা এটাই হচ্ছে নিরাপত্তা।
স্বয়ংক্রিয় নিকাশ ঘরের গুরুত্বপূর্ণ কেন? এটা স্বয়ংক্রিয় নিকাশ ঘর কেন গুরুত্বপূর্ণ? কারণ স্বয়ংক্রিয় নিকাশ ঘর হচ্ছে এটা দেখি, স্বয়ংক্রিয় নিকাশ ঘর আমি এর আগেও বলেছি, এটা আন্তঃলেনদেন ব্যবস্থা যেখানে প্রতিষ্ঠানের পরিশোধগুলো ইলেকট্রনিক উপায়ে বিনিময় নিষ্পন্ন করা হয়। এটা গুরুত্বপূর্ণ এই জন্য যে ব্যাংক বা প্রতিষ্ঠান যে তার সদস্য প্রতিষ্ঠান ও ব্যক্তিদের হিসাবগুলো সংঘবদ্ধ করে তাদের মধ্যকার লেনদেন নির্দেশ অনুযায়ী ডেবিট বা ক্রেডিট করে থাকে। এটা আলাদা চেক কাটা, চেক প্রদান, গ্রাহক কর্তৃক পুনরায় চেক জমা ইত্যাদি ঝামেলা থেকে কি হয়, সবাই মুক্ত থাকে। এই জন্য স্বয়ংক্রিয় নিকাশ ঘর ব্যবস্থা গুরুত্বপূর্ণ। তাহলে দেখো লাস্ট সৃজনশীল প্রশ্নের নমুনা। জনাব মুবিন একজন ব্যবসায়ী, তিনি তার আরেক ব্যবসায়ী বন্ধু মিস্টার জুবিনের কাছে কিছু টাকা পায়। পাওনা টাকা চাইতে গেলে মিস্টার জুবিন তাকে নগদ টাকা না দিয়ে একটি চেক দেয়। চেকটি ওয়াই ব্যাংকে ফিরোজপুর শাখার ম্যানেজারের নিকট দিলে তাৎক্ষণিক হিসাব নম্বর খুঁজে পায় না। পরে অনেক নথিপত্র অনুসন্ধান করলে হিসাবটি পাওয়া যায়, কিন্তু দীর্ঘদিন কোনো লেনদেন নেই এবং কোনো স্থিতিও নেই। তাহলে দেখো এখানে বলছে ইলেকট্রনিক ব্যাংকিং কি। এটা আমি এতক্ষণ জ্ঞানমূলক অনুধাবনে প্রতি কথায় কথায় ইলেকট্রনিক ব্যাংকিংয়ের সংজ্ঞা দিয়েছি, বলার দরকার এটা বুঝে নেবে পূর্বা। ব্যাংক কিভাবে ব্যবসায়িক লেনদেনে সহায়তা করে? ব্যাংক ব্যবসায়িক লেনদেন অবশ্যই সহায়তা করে, এটা বলা রাখে না। আর ব্যাংকের সবচেয়ে বেশি কার্যক্রম বা লেনদেন হয়ে থাকে কিসে? ব্যবসার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে দেখো ব্যবসায়ীতে কিভাবে সহায়তা করে? ব্যবসায়ী ঋণদান করে, মানে বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণদানের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক ব্যবসা করে থাকে। তারপর অর্থ স্থানান্তর করে, গ্রাহকদের দেনাপানা নিষ্পত্তি করে। দেনাপানা মানে পরিশোধ বিনিময়, যেটা বলছিলাম অটোমেটেড ক্লিয়ারিং হাউস, বিনিময়ের মাধ্যম সৃষ্টি কার্যাবলী সম্পাদন করার মাধ্যমে লেনদেনে সহায়তা করে। ব্যাংক বিভিন্ন ধরনের চেক, পে অর্ডার, ব্যাংক ড্রাফট, প্রত্যয়নপত্র ইত্যাদি ইস্যুর মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে এবং এই সমস্ত বিনিময়ের মাধ্যম অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা করে। বুঝতে পারছো আশা করি। উদ্দীপকের জনাব মুবিনকে ব্যাংক কেন তাৎক্ষণিকভাবে সেবা দিতে পারেনি? এটা এই জন্য যে এটা হচ্ছে অভ্যন্তরীণ ই ব্যাংকিং সুবিধা না থাকায় তারা এটা সনাতন পদ্ধতি থাকায় তাৎক্ষণিক সুবিধা দিতে পারে নাই, এটা এক লাইনে বলবা। এরপর ইলেকট্রনিক ব্যাংকিং কি সেটা বলবা, সনাতন পদ্ধতি কি সেটা বলবা। এই সনাতন পদ্ধতি হওয়ার কারণে পারে নাই, ঠিক আছে। গ্রাহক সেবা ধরে রাখতে এবং সেবার মান বৃদ্ধি করতে ওয়াই ব্যাংক ফিরোজপুর শাখার করণীয় কি? ওয়াই ব্যাংক ফিরোজপুর শাখার করণীয় হচ্ছে গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য অবশ্যই ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবহার করা। সেটা তোমাদের আলোকে মানে আলোচনায় তোমরা বোঝানোর চেষ্টা করবা। আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে আসলে সব কিছুই ডিটেলস বলা যায় না। ইনশাল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে যখন প্রতিষ্ঠান খুলবে ফিজিক্যাল ক্লাস নিব, ইনশাল্লাহ ভালোভাবে পড়ানোর চেষ্টা করব। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমাদের দীর্ঘদিন 23 এপ্রিল থেকে 19 মে সম্ভবত ক্লাস বন্ধ থাকবে। সেই সুবাদে তোমাদের সাথে অনেকদিন ক্লাস নেওয়া হবে না। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবা সবাই।